শুধু প্রবাসী আয়ের উপর নির্ভরশীলতা নয়, রপ্তানির নতুন ক্ষেত্র তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর। পদ্মা সেতু চালুর পর মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু, বাণিজ্যে নতুন মাইল ফলক। যুদ্ধাপরাধী খুলনার আমজাদ আওলাদার সহ 4 আসামির ফাঁসির আদেশ, গণহত্যা সহ 4 অপরাধ প্রমাণিত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধুমাত্র রেমিটেন্সের উপর নির্ভরশীল না হয়ে নতুন নতুন বাজার সৃষ্টির মাধ্যমে পণ্য রপ্তানি করে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রবাসীরা যাতে সহজ উপায়ে দেশে অর্থ পাঠাতে পারে সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। বিশ্বের 176টি দেশে 1 কোটিরও বেশি বাংলাদেশি দক্ষতার সাথে কাজ করছেন, যাদের অবদানে বাংলাদেশ এখন সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী দেশ। 2021-22 অর্থ বছরে দেশে রেমিটেন্স এসেছে 21 বিলিয়ন মার্কিন ডলার, যা মোট জিডিপির 7%। এই ধারা অব্যাহত রাখতে এবং যুব সমাজকে কারিগরি শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে 7ম ও 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশের সকল উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার 24টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পরনির্ভরশীলতা কমাতে দক্ষ জনশক্তির বিকল্প নেই। এক্ষেত্রে তার সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রত্যেকটা উন্নয়নের লক্ষ্যমাত্রা হচ্ছে আমাদের গ্রাম থেকে আমরা উন্নয়নটা করতে চাই। কাজে গ্রাম পর্যায়ে প্রশিক্ষণ এবং দক্ষতা সেটা নিশ্চিত করবার জন্যই প্রত্যেক উপজেলায় আমরা কারিগরি শিক্ষার ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র প্রবাসীদের রেমিটেন্সের উপর নির্ভরশীল না হয়ে নিজেদের পণ্য বিদেশে রপ্তানি করে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে শুধুমাত্র রেমিটেন্সের উপর নির্ভরশীল না, আমাদের পণ্য যাতে বিদেশে রপ্তানি হয় তাই পণ্য বহুমুখীকরণ করা এবং পণ্য বাজার নতুন নতুন বাজার খুঁজে বের করা, নতুন নতুন বাজারে কোন কোন জায়গায় কি কি পণ্যের চাহিদা আছে সেই ধরনের পণ্য আমাদের বাংলাদেশে আমরা তৈরি করে প্রেরণ করব, সেখান থেকেও যাতে বৈদেশিক মুদ্রা অর্জন হয় সে ব্যবস্থা আমরা নেব। বিভিন্ন দেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কারণে প্রবাসীদের হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে হয়। এই সমস্যার সমাধানে প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অনেক জায়গায় তারা কাজ করে কিন্তু সেখানে কোনো মানি এক্সচেঞ্জ বা ব্যাংকের সুবিধা তারা পায় না যে ব্যাংকের মাধ্যমে তারা টাকা পাঠাবে। তাদের নির্ভর করতে হয় হুন্ডির উপর। এর উপর আমাদের দেশে কিছু লোক আছে বিদেশে এবং আমাদের বিরোধী দলেরও কিছু এজেন্ট আছে, তারা নানাভাবে মানুষকে উস্কায়। যেখানে যেখানে আমাদের কর্মীরা কাজ করে তাদের উস্কায় যে ব্যাংকের মাধ্যমে না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে পাঠানো, তাতে তাদের লাভ হয় যে এই যে আমাদের শ্রমিকদের যে কষ্টার্জিত অর্থ, এই অর্থটা আসলে তারাই পকেটস্থ করে এবং তাদের কিছু টাকা দেশে পাঠায়। কিন্তু ব্যাংকের মাধ্যমে যদি এরা টাকা পাঠায় তাহলে তাদের টাকাটা নিরাপদ থাকে। দালালের খপ্পরে না পড়ে প্রশিক্ষণ নিয়ে বৈধ উপায়ে বিদেশে যাওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেয়ারও পরামর্শ তার। বিদেশে যেতে গেলে প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে আপনারা ঋণ নিতে পারেন। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জ্বালানি তেলের প্রয়োজনীয় মজুদ আছে। অক্টোবরের পর দেশে বিদ্যুৎ ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। তো সেটি কিন্তু ওয়েদার আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে এবং আমাদের ব্যয়টাও কমে যাবে। তবে হ্যাঁ, আমি বলবো যে সকলকেই মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান যে আমরা সকলেই যাতে করে আমাদের ঘরে বিদ্যুৎটা কম করে ব্যবহার করি, কারণ যেখানে এটা আমাদের অনেক খরচ করে এটাকে তৈরি করতে হচ্ছে, সরকারকে ব্যাপক ভর্তুকি দিয়ে এটা করতে হচ্ছে। প্রথমবারের মতো মোংলা বন্দর দিয়ে রপ্তানি হচ্ছে তৈরি পোশাক। পদ্মা সেতু চালুর পর চট্টগ্রাম বন্দরের
বিকল্প হিসেবে মোংলাকে বেছে নিয়েছেন ব্যবসায়ীরা। এতে সময় আর অর্থ দুটোই বাঁচবে বলে মনে করছেন তারা। মোংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা। পদ্মা সেতু চালুর পর ৭০ বছরের পুরনো এই বন্দরে ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। এরই মধ্যে পোশাক রপ্তানির আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বন্দরটি। বৃহস্পতিবার সকালে গার্মেন্টস পণ্য নিয়ে পোল্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে গেছে এমভি মার্কস নেসনাই নামে একটি জাহাজ। এই গার্মেন্টস সামগ্রী নিয়ে 540 টিউজ কন্টেনার সরাসরি মোংলা থেকে পোল্যান্ড যাত্রা করছে। এই পদ্মা ব্রিজে আমাদের যখন সংযোগ সম্পন্ন হলো, এতে করে আমরা চট্টগ্রামের পরেই কিন্তু এখন মোংলা বন্দর একটা অল্টারনেটিভ পোর্ট হিসাবে আমাদের জাতীয় অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। বন্দরে জাহাজ হ্যান্ডেলিং দ্রুত ও ঢাকার সাথে দূরত্ব কমায় আমদানি রপ্তানিতে আগ্রহ বাড়ছে ব্যবসায়ীদের। ঢাকা শিল্প অঞ্চলের রপ্তানিকারকগণ মোংলা বন্দরের মাধ্যমে তাদের পণ্য, বিশেষ করে গার্মেন্টস পণ্য রপ্তানির জন্য আগ্রহী হয়েছে। বিদেশি যারা বিনিয়োগকারী আছে তারাও এই বন্দর ব্যবহার করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং আমরা মনে করতেছি যে এই বন্দরের দ্বারা চিটাগাংয়ের চেয়ে মোংলা বন্দর অনেক ভাইবেল হবে। পদ্মা সেতু চালুর পর ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটার, যা ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্বের চেয়ে ৯০ কিলোমিটার কম। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার বটিয়াঘাটার ৬ আসামির ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। বিচারক জানান, অপরাধীর বর্তমান বয়স বিবেচনা করে বিচার হচ্ছে না। ৭১-এ তারা যে সমস্ত অপরাধ করেছেন সে বিবেচনায় তাদের বিচার হচ্ছে বলে জানান তিনি। আসামিরা হলেন আমজাদ হোসেন হাওলাদার, শহর আলী সর্দার, আতিয়ার রহমান, মোতাসিম বিল্লাহ, কামাল উদ্দিন গোলদার ও নজরুল ইসলাম। প্রাথমিকভাবে ৮ আসামি থাকলেও ২ জন মারা গেছেন। নোয়াখালীর বেগমগঞ্জে পাশাপাশি ৪টি ইটভাটা ঘিরে রেখেছে সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়কে। ধোঁয়া ও ধুলোবালিতে বিষিয়ে ওঠা পরিবেশেই ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। ধোঁয়া ও ধুলো থেকে বাঁচতে পাঠদানের সময়ও বন্ধ রাখতে হয় শ্রেণীকক্ষের দরজা জানালা। নোয়াখালী প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। দরজা জানালা বন্ধ থাকায় নেই পর্যাপ্ত আলো। এই অবস্থায় চলছে পাঠদান। দেয়ালে রং তুলির বাহারি কারুকাজ, বাইরে ফুল ফলের গাছ, সব সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে ধুলোবালিতে। এই চিত্র বেগমগঞ্জের দক্ষিণ মধ্যম কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয় ঘেঁষে 4টি ইটভাটা বিবর্ণ করে তুলেছে শিশুদের এই রঙিন ক্যাম্পাস। দুলবালু নাকে ঢুকে, তারপরে হাসি কাশি হয় এবং অসুস্থ হয়ে যায়। আমরা বেশিরভাগ সময় জানালা অফ রাখতে হয়, কারণ হচ্ছে যে এখানে গাড়ি অনবরত চলাচল করতে থাকে এবং সেগুলো হচ্ছে ইটের গাড়ি এবং মাটির গাড়ি থাকে, তো প্রচণ্ড ধুলা হয়। শুধু এই বিদ্যালয়টি নয়, আশপাশের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িঘরের বাসিন্দারা ভাটার দূষণে অতিষ্ঠ। সেই সাথে যোগ হয়েছে ভাটার মাটি ও ইট বহনকারী লরি, পিকআপ চলাচলের শব্দ দূষণ। সড়ক ভেঙে পরিণত হয়েছে খানাখন্দে। স্কুল, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, অনেক স্কুল আছে। এখানে আমরা শিক্ষার্থীরা ঠিকমতো যাতায়াত করতে পারি না, অনেক আতঙ্ক থাকি। অত এলাকার মধ্যে ঘুরে দেখেন, নাইকেল গাছ আগে কহল ধরত, সুপারি গাছে কহল ধরত, আমার আসেনি। সমস্যা বেরিক ফেলতে, 2টা বেরিক ফেলতে জায়গা দিই। দায় নিতে নারাজ ভাটা কর্তৃপক্ষ। না, মানুষের সমস্যা কেন হবে? কেন সমস্যা? রাস্তাঘাট ভাঙবে, রাস্তাঘাট করলে ভাঙবো, গায়ে ঘোড়া চলবো। বিদ্যালয় পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিদ্যালয়ে অনেক পরিষ্কার থাকবে, আর শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে। সচেতন গার্ডিয়ান আসে, এখন এগুলো দেখতে অনেক সময় ভর্তি করে না। বাচ্চাদের পরিবেশ, শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা সবকিছু আমাদের করা উচিত, আমরা সেভাবেই চিন্তা করব। কোমলমতি শিশুদের শিক্ষাজীবন বিবেচনায় ইট ভাটা নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও ভুক্তভোগীদের। সমর ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরব তখন থাকবে। খাদ্য ও কাজের সংকটে হাওড় অঞ্চলে অনিশ্চিত জীবন, বিপদগ্রস্ত মানুষ ছুটছে শহরের দিকে। আবারও আমন্ত্রণ একুশের দেশের সংবাদ।
ঝিনাইদহে জোড়া খুনের মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক শওকত হোসাইন। দুপুরে এ রায় ঘোষণা করা হয়। 2009 সালের 15 এপ্রিল রাজানগরে বিরোধের জের ধরে কফিল উদ্দিন ও আজিম মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়। পরে 17 জনকে আসামি করে মামলা হয়। তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করে। রায়ে কুদ্দুস মিয়া, কোবা মোল্লা, রইচ ও বাচ্চুকে যাবজ্জীবন, 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বাকিদের খালাস দেওয়া হয়। রংপুরে ধর্ষণ মামলায় 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোস্তফা কামাল এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত রফিকুল ইসলাম ও শাহ আলম আদালতে উপস্থিত ছিলেন। 2002 সালে মিঠাপুকুর উপজেলার মুরাদপুরে এক কিশোরীকে ধর্ষণ করেন অভিযুক্তরা। পরে নির্যাতিতার বাবা বাদী হয়ে মামলা করেন। পানির সঙ্গে বসবাস, পানিতে জীবিকা, আবার পানিতেই ঘটে সর্বনাশ। হাওর অঞ্চলের মানুষের জীবন জীবিকায় এটাই চরম বাস্তবতা। এমনটাই তাদের নিয়তি। হাওর এলাকা ঘুরে এসে হাওরবাসীর দুঃখ গাঁথার খানিকটা তুলে ধরছেন আতিক রহমান পূর্ণিয়া। ক্যামেরায় ছিলেন তালুকদার সোহেল। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে হাওরে এমনিতেই পানি থাকে, তবে উজানের ঢল ও টানা বর্ষণের ফলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনার হাওর এলাকায় ব্যাপক বন্যা হয়। গ্রামগুলো হয়ে যায় বিচ্ছিন্ন দ্বীপ। এবারও পাহাড়ি ঢলে মাছভাঙায় ফসল হারিয়েছে কৃষক। অথই জলে এখন পর্যন্ত মাছ মিলছে না, আর ইজারার কারণে অবাধে ধরারও কোনো উপায় নেই। নেত্রকোনার ডিঙ্গাপুতা হাওরের জেলে রমজান আলী 6 জনের দল নিয়ে মাছ ধরেন তিনি। দলের 2 জন সারাদিন মাছ শিকারের কেঁচো ধরেন স্থানীয় পন্থায়। সাথে জাল, জ্বালানি ও অন্যান্য খরচও রয়েছে। প্রতিদিন যে পরিমাণ মাছ ধরা পড়ে, খরচ বাদ দিয়ে তা দিয়ে 6 পরিবারের 30 সদস্যের এক বেলার খাবার জোটানো কঠিন। যে জ্বর আসে, জ্বরের সময় আমরা থাকতে হয় এই নদীর মধ্যে। এই বৃষ্টি আইলেও, রৌদ্র উঠলেও সবসময় আমরা এই নদীর মধ্যেই থাকতে হয়। নাই ফসল, নাই কাজ, আছে বৃষ্টি আর থই থই পানি। তাই কাজের খোঁজে সুনামগঞ্জের ভান্ডা হাওর অঞ্চলের বিপদগ্রস্ত মানুষ ছুটছেন শহরের দিকে। 3 অক্টোবর সময় জুল্লে খাইতারি, নাও খাইতারি, এমনি চলি দারফাই সারফাই চলে, কি করুম অভাবের আল্লাহ চালা। ঢাকা চলে যাবো, আমার পানি কাতি মাসে গিয়ে আবার আসবো। প্রতিটি ঘর আর চুলায় অভাবের ছাপ স্পষ্ট। কাজ অথবা খাদ্য সহায়তার বিকল্প নেই এখানে। যাতায়াতের একটি ছোট নৌকাও জোগাড় করতে পারছে না অনেকে। 3 বাচ্চা নিয়ে আমি এই ঘরে তাহি, মানে কিনো মতন মানে চল্লা ফিরা যাইতাছি, কি ওর বিরাট কষ্ট হয়। মানুষের বাড়ির তাহি পানিটা নিয়ে নিতেছে, পানিটা নেই হলে তো আর আমরা এই ঘরে থাকতাম না। কাজ যদি থাকে তো আমার খাওয়া দাওয়া হয়, কাজ না থাকলে আমার খাওয়া দাওয়া হয় না। বাচ্চা কাজ পেলে আমি উহা অনটনেই জীবনযাপন করি। এমন বাস্তবতায় কেউ অসুস্থ হলে এই দুর্গম এলাকায় ঝাড়ফুঁক আর টোটকা চিকিৎসাই এখন ভরসা। আমি চলতারি না, ভাত নাই, মাছ মারতারি না, খেতে পানি নিয়ে জায়গা এই মানুষের কাম করে খাই, চলতারি না, মন্ড চলে খাই না নাই। এই আহমদ আলীর মতন প্রত্যন্ত দুর্গম হাওর এলাকায় শত শত হাজার হাজার মানুষ এবং পরিবার রয়েছেন, যারা প্রতি মুহূর্তে যেন অনিশ্চিত এক ভবিষ্যতের তাড়নায় ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে যাচ্ছেন। আতিক রহমান পূর্ণিয়া, 21 টেলিভিশন, মাধবপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ। দীর্ঘদিন খনন না হওয়ায় নাব্যতা সংকটে এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে কাজে আসছে না মেহেরপুরের গাংনীর, মুন্দাইল ও নগদার খালের 3টি সুইচ গেট। পানি ধরে রাখার ব্যবস্থা না থাকায় ধ্বংসের মুখে ফসল, মাছ, জলজ প্রাণী ও জীববৈচিত্র্য। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। এলজিইডির ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় 2017 সালে মুন্দাইল খালে 85,61,119 টাকা ব্যয়ে একটি এবং 2008 সালে নাগদার খালে 86,89,938 টাকা ব্যয়ে 2টি স্লুইস গেট নির্মিত হয়। খালের কিছু অংশ পুনর্খনন হলেও পর্যাপ্ত ছিল না।
রক্ষণাবেক্ষণের অভাবে যন্ত্রপাতি বিকল এবং কিছু গেটের যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। ভরা বর্ষাতেও খালে পানি প্রবাহ না থাকা ও নাব্যতা সংকটে উপকারের বদলে অভিশাপে পরিণত হয়েছে স্লুইস গেট 3টি। এখানে আমরা সব গোসলও করতাম, আবার মেয়ে ছেলে খাল মাল মাছ দু মেয়ে ছেলে গোসল করতো, মেলা পানি থাকতো। কোটি টাকার সম্পদ ধরেন এখানে করে দিতে করে কাজটা ধরেন কোনো কৃষকের উন্নয়ন হচ্ছে না। দ্রুত খাল দুটি খনন করার দাবি স্থানীয়দের। যে এই খালটা বিশেষ করে কাটার দরকার, কারণ হচ্ছে যে এই খাল পরিপূর্ণভাবে ময়লা মাটিতে বা ইতে ভর্তি হয়ে গিয়েছে। যখন তো খাল খনন হবে তখন এই ব্রিজ কাজে লাগবে, বাটের পানি টানি ভালোভাবে বাড়াবে। পানি উন্নয়ন বোর্ড জানায়, তথ্য উপাত্ত সংগ্রহ করে স্লুইস গেট রক্ষণাবেক্ষণ ও খাল খননের ব্যবস্থা নেওয়া হবে। আমরা অচিরেই এই খালগুলোর জন্য আমাদের সবসময় কর্মকর্তাকে পাঠিয়ে খালগুলো সম্বন্ধে তথ্য দিব এবং যে খালগুলো খুব গুরুত্বপূর্ণ হয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করব। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জনপ্রতিনিধিরও। মেহেরপুরের পানি উন্নয়ন ডিভিশন যেটা তৈরি হয়েছে তার মাধ্যমে আমরা পুনরায় খাল খনন করবার কর্মসূচি হাতে নিয়েছি। ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে কিছু খাল খনন আমরা করতে পারব। চাষাবাদে উপকার পেতে স্লুইস গেটগুলো সংস্কারের দাবি কৃষকদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী জনগোষ্ঠী তৈরিতে মানসম্মত শিক্ষার উপর সরকার বিশেষ গুরুত্ব দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সংসদ সদস্য ডক্টর আব্দুস সোবহান গোলাপ। মাদারীপুরের কালকিনিতে জাতীয় শিক্ষা সপ্তাহ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকারের সময়েই শিক্ষার মানকে যুগোপযোগী করা হয়েছে। সবার জন্য শিক্ষা নিশ্চিতে উপবৃত্তি চালু করা হয়েছে। শিক্ষার মান আরও উন্নয়নে বঙ্গবন্ধু কন্যার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক 3 শিক্ষার্থীর স্মৃতি রক্ষায় উদ্যোগ গ্রহণ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নিহতদের সহপাঠী শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। গেল 5 জুন সাভারের বলিয়ারপুরে সড়ক দুর্ঘটনায় পরমাণু শক্তি কমিশনের 3 বিজ্ঞানী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পূজা সরকার, ডক্টর আরিফুজ্জামান ও ফারহানা নিপা নিহত হন। চাঁদপুরের মতরব উত্তর উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন ও তার কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের প্রায় 2000 মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় মাদক, ছিনতাই, অসামাজিক নানা রকম সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। এর প্রতিবাদ করলে হামলার শিকার হতে হয়। মানববন্ধনে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এবারে চট্টগ্রাম সংবাদ। এটি সর্বাধুনিক প্রযুক্তিতে প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেয়ায় কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসাইনকে আটক করেছে র্যাব। বুধবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার শাহমানত সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়। গত 16 জুলাই পেকুয়া থানার মখনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিএনপির সভায় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ ও সরকারের মন্ত্রীদের সম্পর্কে কটূক্তিপূর্ণ বক্তব্য দেন ফরহাদ হোসাইন সহ স্থানীয় বিএনপি নেতারা। এই ঘটনায় গেল 19 জুলাই পেকুয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। হালদা নদীতে অভিযান চালিয়ে 20,000 মিটার জাল জব্দের পর তা ধ্বংস করেছে নৌপুলিশ। ভোর 5:30 থেকে সকাল 8টা পর্যন্ত নদীর নোয়াপাড়া, ছায়ারচর ও উত্তর মোহরা এলাকায় অভিযান হয়। অভিযানে নোয়াপাড়া, ছায়ারচর ও উত্তর মোহরা এলাকা থেকে পাতানো অবস্থায় 8টি এবং নদীর মোহনা, কুদুরখিল ও কচুখাইন এলাকা থেকে আরও 12টি চর ঘেরা অবৈধ জাল উদ্ধার করা হয়।
পার্বত্য নারীদের সম্পত্তি উত্তরাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে উইমেন রিসোর্স নেটওয়ার্কের 11তম নারী সম্মেলন হয়েছে। খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সম্মেলন উদ্বোধন করেন মং সার্কেলের রাজা শচিংপ্রু চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজাতীয় শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। প্রধান বক্তা ছিলেন ব্যারিস্টার রাজা দেবাশিস রায়। 3 পার্বত্য জেলা থেকে নারী প্রতিনিধিরা এতে অংশ নেন। রাঙামাটি বাঘাইছড়ির দূরছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণ করেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। এ সময় ক্ষতিগ্রস্ত 74 ব্যবসায়ীকে প্রত্যেককে 10,000 টাকা করে 7,40,000 টাকা নগদ অর্থ দেওয়া হয়। উপস্থিত রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পরিষদ সদস্য প্রিয় নন্দা চাকমা ও নিউ চিং মার্মা, বাঘাইছড়ির পৌর মেয়র জমির হোসেন। চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব হেপাটাইটিস দিবস। এ উপলক্ষে শোভাযাত্রা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা। এতে হেপাটাইটিস রোগে আক্রান্ত তাদের স্বজনদের নানা প্রশ্নের উত্তর দেন চিকিৎসকরা। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শুধু প্রবাসী আয়ের উপর নির্ভরশীলতা নয়, রপ্তানির নতুন ক্ষেত্র তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর। পদ্মা সেতু চালুর পর মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু, বাণিজ্যের নতুন মাইল ফলক। যুদ্ধাপরাধে খুলনার আমজাদ হাওলাদার সহ 6 আসামির ফাঁসির আদেশ, গণহত্যা সহ 4 অপরাধ প্রমাণিত। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।